50-52 বছর রাষ্ট্রের হয়ে গেল, আপনি কই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রতি বছর নতুন করে করতে পারেন, রাজাকারদের তালিকা তো হয় না এই দেশে। এই আন্দোলনটা শুরু হতো কি নিয়ে? মূলত অন্যান্য কোটা নিয়ে কিন্তু গাত্রদাহ নাই কারো। কোটাটা নিয়ে কথা ওঠে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে। এই কাজটা কারা করতো? প্রতিবার নতুন করে এক একটা দল ক্ষমতায় আসেন এবং তারা এক একটা নতুন তালিকা তৈরি করেন। এবং এই তালিকায় আমি রহমান মুস্তাফি দুইজন সচিবের কথা বললেন, একজন ডিআইজির কথা বললেন, আমি যদি এই সরকারের একজন প্রাক্তন মন্ত্রীর কথা বলি, সমরেজাউল করিম। রাজাকার, আল বদর, আল শামস, মুজাহিদ কমিটি, শান্তি কমিটি, এদের যারা ছিল তাদের এবং তাদের বংশধরদের রাষ্ট্রীয় চাকরিতে নিষিদ্ধ করতে হবে। এদেরকে কোনো সরকারি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ দেওয়া যাবে না। এটা আমি আওয়ামী লীগের ক্ষেত্রে বলছি না, আওয়ামী লীগের সময়েরও মুক্তিযোদ্ধার তালিকা রিভাইজ হয়েছে, বিএনপির সময় হয়েছে, জাতীয় পার্টির সময় হয়েছে। এই যে, তাহলে মুক্তিযোদ্ধার তালিকাটা কোনটা? এই জায়গাটা তো কেউ কিন্তু খুঁজে বের করছে না যে মুক্তিযোদ্ধার তালিকা। আজকে দুজন সচিব আমরা দেখেছিলাম, একজন ছিল আবার সমবায় ডিজি ছিলেন এক সময়। তিনিও হচ্ছে আহ, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বের করে তিনি এক্সটেনশন করিয়েছিলেন 2 বার 3 বার। এই জায়গাগুলো বন্ধ করেন, এই অপরাধগুলো বন্ধ করেন। পুলিশ যদি ফ্রি নিতে পারিস, পুলিশ যদি 24/7 ফ্রি যেতে পারে, বাস, ট্রেন, রেল, তাহলে কেন মুক্তিযোদ্ধা যেতে পারবে না? মুক্তিযুদ্ধকে সম্মান করার বা মুক্তিযুদ্ধকে ওন করার সংস্কৃতি তৈরি করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। সেটা 72 পরবর্তী থেকে শুরু করে আজকের 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে সবারই এই দায় ছিল, কিন্তু কেউ করেনি। ইউনিভার্সিটির স্টুডেন্টদের যখনই কোনো আন্দোলনের ইয়া হয়, আমি একটু গভীরভাবে দেখি কি ব্যাপার। আপনি জানেন যে গতকালই, দ্যাট মিনস হলো রোববার দিন, তারা আবার প্রচন্ড বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে। কারণ এই কেন তারা আন্দোলন করেছে? যে এর মধ্যে যে কোটা কোটা যে মানে উঠিয়ে দেওয়া হয়েছিল দুই হাজার সরকারি আঠারো সরকারি সালে চাকরিতে যে কোটা। হ্যাঁ, সরকারি চাকরিতে কোটা দেওয়ার বিষয়টা, সেটা উঠিয়ে দেওয়া হয়েছিল 2018 সালে। সেটাও একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে উঠিয়ে দেওয়া হয়েছিল। এবং সেটা আবার এই গতকাল আবার হাইকোর্ট একটা আদেশ দিয়ে ওইটাকে, ওই রায়টাকে স্থগিত করেছে, অর্থাৎ আবার পুনর্বহাল করেছে। যে অর্থাৎ মুক্তিযোদ্ধা সহ আরো অন্যান্য কোটায় আবার চাকরিতে সরকারি নিয়োগ দেওয়া হবে, নবম শ্রেণী থেকে 13 পর্যন্ত, হ্যাঁ 13 শ্রেণী হ্যাঁ, পর্যন্ত, 13তম নবম গ্রেড গ্রেড থেকে পর্যন্ত, 13তম 13তম গ্রেড গ্রেড পর্যন্ত। পর্যন্ত। সো এই বিষয়টা আমি আপনাদের দুজনের কাছে আবার তুলে ধরছি যে আর কতদিন এই কোটা? মুক্তিযুদ্ধ তো শেষ হয়েছে আজকে, মুক্তিযোদ্ধারা তো প্রায় সবাই মানে এখন বৃদ্ধ হয়ে গেছে। এখন তার সন্তানদেরকেও দিতে হবে, তার নাতি নাতকুকে, মানে এটা নাতি নাতনিদের দিতে নাতির হবে। নাতির ছেলেদেরও দিতে হবে। হ্যাঁ, এটা কেমন পুঁতিদেরও ভাই? পুঁতিদেরও এটা দিতে হবে। মানে, মানে কোনো মেধার কোনো মূল্য নাই? জি, প্রথমে রহমান মুস্তাফিজ ভাই, আপনার কাছে আবারও আসছি। আমার মনে হয় যে এই জায়গায় আলাপটা যেভাবে এসছে বা চারদিকে যেভাবে আলাপটা হয়, আমি খুব কষ্ট পাই। কষ্ট পাই কেন? কষ্ট পাই, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি শহীদ পরিবারের সন্তান। একই সাথে বলি যে আমার পরিবার এক আনা পয়সার সুবিধা আমরা রাষ্ট্রের কাছ থেকে নেই নাই মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে। এরপর আমি বলবো, এই কোটার আন্দোলনটা শুরু হয়েছে আসলে কবে? শুরু হয়েছে 2004-5 সালের দিকে। তার আগে বিচ্ছিন্নভাবে কথা হতো। 4-5-এর দিকে আন্দোলনটা শুরু হলো, এবং এই আন্দোলনটা শুরু হতো এপ্রিল মাসের ফার্স্ট উইকের লাস্টের দিকে। এই আন্দোলনটা শুরু হতো কি নিয়ে? মূলত অন্যান্য কোটা নিয়ে কিন্তু গাত্রদাহ নাই কারো। কোটাটা নিয়ে কথা ওঠে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে। এই কাজটা কারা করতো? যারা করতো তারা 3-4 দিন এই জায়গায় শাহবাগ মোড়ে আন্দোলনটা করতো। তখন কিন্তু গণজাগরণ মঞ্চের কারণে শাহবাগ চত্বর, শাহবাগের কেন্দ্রিক আন্দোলনগত জায়গা, এই জায়গাটা ছিল না। প্রেস ক্লাব কেন্দ্রিক সমস্ত আন্দোলন, অথবা ইউনিভার্সিটির কলা ভবনে আন্দোলন, সেই জায়গায় আমরা দেখতাম যে প্রতি বছর আন্দোলনটা শুরু হতো শাহবাগে। এবং এই আন্দোলনটার এক পর্যায়ে যখন চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় সম্পন্ন, ওই সময় এই আন্দোলনকারীরা গিয়ে চারুকলায় হামলা করে এই মঙ্গল শোভাযাত্রার জিনিসগুলো ভাঙচুর করতো, নষ্ট করতো, আগুন দিয়ে জ্বালিয়ে দিত। আমার মনে হয় যে এরা যে পাকিস্তানের ঔরসজাত, পাকিস্তানিদের ঔরসজাত বা জামাতের ঔরসজাত অথবা শিবির করা, এটা বলার আসলে অপেক্ষা রাখে না। আমরা নানান সময় এই 2004-5-6-এর দিকেও, যে আমি নিজেও 2-4 বার সামিল ছিলাম, এই আন্দোলনটা যখন শুরু হতো এদেরকে ধাওয়া দিয়ে তুলে দেওয়া। কারণটা কি? এদের টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধ।
এবং দেখেন এই যে সর্বশেষ যেখান থেকে নুরুর উত্থান বা আনুষঙ্গিক জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলো আন্দোলনগুলো এদেরই করা, এবং ওই জায়গাতেও ওদের টার্গেটটা কিন্তু মুক্তিযুদ্ধ, ওরা কিন্তু অন্য কোটার জায়গায় কথা বলছে না। এবং দুঃখজনক হলেও সত্য, ওরা বিষয়টাকে এমন ভাবে জামাত শিবির বিষয়টা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে, আজকে আপনার আমার মধ্যে প্রশ্ন জায়গা, আসলে কি এত বছর পড়ার দরকার আছে? দরকার আছে। বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ততদিন এই কোটা রাখতেই হবে অন্তত পক্ষে। আজকে যার বাবা যার দাদা মুক্তিযুদ্ধ যায় নাই, তার দায় কি মুক্তিযোদ্ধা সন্তানের? তার দায় কি মুক্তিযোদ্ধা নাতি নাতনির? নিশ্চয়ই না। বরং হ্যাঁ, কোটা আপনি তুলে দেন, তার আগে আপনাকে আইন করতে হবে। কি আইন? আইন করতে হবে মুক্তিযুদ্ধের বিরোধিতা আরে রাজাকার, আল বদর, আল শামস, মুজাহিদ কমিটি, শান্তি কমিটি, এদের যারা ছিল তাদের এবং তাদের বংশধরদের রাষ্ট্রীয় চাকরিতে নিষিদ্ধ করতে হবে। এদেরকে কোনো সরকারি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ দেওয়া যাবে না। আপনি রাষ্ট্রের টাকায় মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে দেওয়া শিক্ষা, দেশ পেলেন, সেই দেশের মানুষের টাকায় আপনি শিক্ষা প্রতিষ্ঠান করবেন, সেই জায়গায় গিয়ে আপনি আপনার রাষ্ট্রের ইয়েতে সাবসিডিতে পড়াশোনা করবেন, আর হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবেন, এটা হতে পারে না। আপনি কোটা তুলে দেন, মুক্তিযোদ্ধাদের নাম উচ্চারণ করা বন্ধ করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে আপনাকে ওই আইনটা করতে হবে যে সমস্ত মুক্তিযুদ্ধ বিরোধী মানুষের সমস্ত রাষ্ট্রীয় সুবিধা আপনার নিয়ে নিতে হবে। আজকে রোহিঙ্গা ইস্যুর কথা আপনি বলেন, এই রোহিঙ্গারা কি করেছিল? 47-এ যখন আমাদের এই অঞ্চলটা ভাগ হলো, সেই সময় এই রোহিঙ্গারা তারা কিন্তু মিয়ানমার বা তৎকালীন বার্মার সাথে থাকতে চায় নাই। তারা থাকতে চেয়েছে কোথায়? তারা থাকতে চেয়েছে পাকিস্তানের সাথে। যেই কারণে মিয়ানমারের যে সরকারি ক্ষমতা এসেছে, এই রোহিঙ্গাদেরকে নিজেদের লোক মনে করে নাই, যে ওরা পাকিস্তানের অংশ হিসেবে নিজেদের আলাদা রাষ্ট্র চেয়েছে, বা পাকিস্তানের পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মতো আলাদা একটা পাকিস্তান তারা চেয়েছে। তো এদেরকে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে রোহিঙ্গাদের কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোনো সুযোগ নাই। ওরা কিন্তু বেসিক্যালি মানে অন্তত কাগজে কলমে অশিক্ষিত, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গাটা তাদের খুব দুর্বল, তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় না। এই সমস্ত নিয়ে তাদের মধ্যে নানান ধরনের বিষয় তৈরি হয়েছে। আপনার এই কথাটা আমি, আপনি মুক্তিযোদ্ধার সন্তান বা পরিবারের, সেটাই আমি স্যালুট দিই, বাট যেটা আমি বলছি যে হ্যাঁ, আপনি তো সুবিধা নেন নাই, আপনি তাহলে নেননি কেন? সো এই এই আমি নেই নাই, বিষয়টা, আমার যারা প্রয়োজন হয় না, আমার প্রকৃতি পরিবারের প্রয়োজন হয় নাই। প্রকৃত মুক্তিযোদ্ধা বা প্রকৃত এরকম হাজার 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 মানুষ আমি চিনি যারা কিনা সুবিধা নেয়নি মুক্তিযুদ্ধ করার পর, কিন্তু রিম্ভি, এমনও আছে যে না, একটা মুক্তিযুদ্ধ করেনি কিন্তু সার্টিফিকেট একটা ধারি নিয়েছে। So তাদের, এক্স্যাক্টলি তারা এক্স্যাক্টলি, হইলো গিয়ে হ্যাঁ আমি সমস্যা, যাচ্ছিলাম, আমি আসতেছি এবং না, তারাই সেই এই জায়গায় আসছি, সুবিধাগুলো সেটা নিচ্ছে। কি? আপনি ভালো করে দেখেন, এমন আমরা পেয়েছি যে হ্যাঁ, সচিব, না না সে না 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 তার না না না, মানে মুক্তিযুদ্ধ করে নাই কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় ইয়া হয়েছে, সচিব এটা তো আরেকটা হয়েছে। অপরাধ। হ্যাঁ, এই তো না 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 সব না, এই এটা আরেকটা এইগুলোই আরেকটা হলো অপরাধ। মানে প্রবলেমটা। আর তবে মেধার, হ্যাঁ, শুনেন, না না না, মুক্তিযোদ্ধা এখন আপনি বলতেছেন কত অংশ, 56% শুধু কোটা, মুক্তিযোদ্ধায় 30%, আমি আর হলো আর সব মিলে 56। এই যে ইয়াটা, এই কোটাটা আর একটু কমা, মেধা ফাইন। আগে গুরুত্ব পাক, এটা বলছে। এবং তাই আপনি যেটা বলছেন ওটার সাথে আমি একমত, যারা এই মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরকেও আনা উচিত না, তাদেরকে মানে বয়কট সব সময়ের জন্য করা উচিত। তাদের সন্তান, তাদের ফ্যামিলি বোঝা উচিত যে হ্যাঁ, এটা তাদের পূর্বপুরুষ ভালো কিছু করে নাই, এটা ঠিক আছে, আমি এটার না সাথে রিম্ভি, একমত। আমি যেটা আমি তো দিয়ে শেষ সেলিম করতে ভাইয়ের কাছে যাচ্ছিলাম, যাই একটু। হুম। না আমার আমি সময়। আমি আমি আপনার ওই কথাটা একটু বিভ্রান্তি তৈরি করতে পারে, একটু আমি ওটা শেষ করি। সেটা হচ্ছে যে আহ, ধরেন আমরা 40-42 বছর বয়স এই 2024 সালে তাদেরও আমরা মুক্তিযোদ্ধা সনদ দেখি, এটাও আছে। এই যে ডিআইজি শিমুল, আমাদের আমি যে প্রতিষ্ঠানে আছি সারা বাংলা ডট নেট, এখানেই আমরা নিউজটা ব্রেক করেছি। ডিআইজি শিমুল মুক্তিযোদ্ধা সন্তান পরিচয় দিয়ে হুম। আপনার পুলিশের চাকরি নিয়েছে। কবে সেই সার্টিফিকেটটা দিল, তারা দুইবার হচ্ছে তার সেই আবেদন খারিজ হয়ে গেছে। সেটা হচ্ছে বিএনপি জামাত যখন 2001-এ ক্ষমতায় আসলো, তখন হচ্ছে টাকা পয়সা দিয়ে নানান ভাবে তদবির করে সে বাবার একটা মুক্তিযোদ্ধা সনদ বের করে সেটা নিয়ে আসছে। তো এটা তো মানে আরো বড় অপরাধ। মুক্তিযোদ্ধা সন্তান চাকরি পাবে এই সুযোগে, এই সুবিধাটা নিয়ে তারা আসছে, সেই জন্য মানে হাতে ব্যথা হলো বা মাথায় ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে তা না। আপনি সেই অপরাধটার বরং শাস্তির ব্যবস্থা করেন, সেটা বন্ধ করেন। আজকে দুজন সচিব আমরা দেখেছিলাম, একজন ছিল আবার সমবায় ডিজি ছিলেন এক সময়, তিনিও হচ্ছে
আহ, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বের করে তিনি এক্সটেনশন করিয়েছিলেন 2 বার 3 বার। এই জায়গাগুলো বন্ধ করেন, এই অপরাধগুলো বন্ধ করেন। এই অপরাধের কারণে আপনি মুক্তিযোদ্ধাকে অসম্মান করতে পারেন না। একটা রাজাকার আজকে, খুব দুঃখজনক শব্দ বিষয়, আমি তখন ফিল্ড রিপোর্টার হিসেবে কাজ করি। আমি তখন দেখেছি আজকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কার ব্রেন চাইল্ড? আওয়ামী লীগের? আওয়ামী লীগের না। বিএনপির না। 2001-এ জোট সরকার যখন আসে, এটা 4 দলীয় জোটের, বিএনপি জামাত নেতৃত্বাধীন 4 দলীয় জোটের ম্যানিফেস্টোতে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুটি ইশতেহারে যুক্ত করেছে হচ্ছে জামাত ইসলামী। এবং এরপরে সরকার গঠন করার পরে মন্ত্রণালয় হলো, সেই মন্ত্রণালয়ের মধ্য দিয়ে রাজাকারদেরকে তার তালিকা থেকে নাম বাদ দেওয়া, মুক্তিযোদ্ধার তালিকা রাজাকারকে ঢুকিয়ে দেওয়া, এই কাজগুলি হচ্ছে। বাংলাদেশে এলজিডি যে 64 জেলায় স্মৃতিফলক করেছে শহীদদের, সেখানে আমি নিজে, আপনি একসময় চ্যানেল আইতে ছিলেন, আমিও চ্যানেল আইতে 2007 সালে যখন একদম ইউনিয়ন পর্যায়ে গিয়ে কাজ করেছি, তখন আমি দেখিয়েছি একটা একটা করে যে এই শহীদদের তালিকার মধ্যে জামাতিদের, রাজাকারদের, একদম চিহ্নিত রাজাকার, তার নাম আছে শহীদ মুক্তিযোদ্ধার তালিকায়। সেটাই। আপনি এই জায়গাগুলো এগুলো সংশোধনের এগুলো জায়গায় ঠিক আছেন। করতে হবে তো, এর সেটাই জন্য আমি একটু মুক্তিযোদ্ধা করে বাদ দিয়ে দিতে হবে, মাসুদ ভাই, আমি এটার সাথে আমি বুঝেছি। একমত না। হ্যাঁ, আমি বুঝেছি আপনার কথা। আমি একটু সেলিম ভাইয়ের কাছে যাচ্ছি। সেলিম ভাই। এখানে বলার কিচ্ছু নাই। মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ না করলে আজকে বাংলাদেশ হতো না, আজকে আমরা এইভাবে কথা বলতে পারতাম না। সেই জন্য মুক্তিযোদ্ধাদের স্যালুট। কিন্তু প্রবলেমটা কোথায় হয়েছে? প্রবলেম হয়েছে এই মুক্তিযুদ্ধ শব্দটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে যারা যখনই ক্ষমতা এসেছেন, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগই হোক, বা জাতীয় পার্টি হোক, যারা এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে এই মুক্তিযোদ্ধাদের বীর বীর শ্রেষ্ঠ বা বীর খেতাবটা কে দিয়েছেন? এরশাদ। এটা কিন্তু কোনো আওয়ামী লীগ দেয়নি, বিএনপি দেয়নি। মুক্তিযোদ্ধাদের বীর খেতাব দিয়েছে 1971 কথা ছিল। এরশাদ। এরশাদ। হুম কিন্তু হুম হুম। প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রতিবার নতুন করে এক একটা দল ক্ষমতায় আসেন এবং তারা এক একটা নতুন তালিকা তৈরি করেন, এবং এই তালিকায় আমি রহমান মুস্তাফি দুইজন সচিবের কথা বললেন, একজন ডিআইজির কথা বললেন। আমি যদি এই সরকারের একজন প্রাক্তন মন্ত্রীর কথা বলি, সম রেজাউল করিম, অস্বীকার করতে পারবেন কেউ? পারবেন না। সম রেজাউল করিম, সে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে সে সুবিধা নিয়েছে, একজন বললাম। এবং আমরাই খবর প্রকাশ করেছি সংবাদপত্রে যে এই সরকারের আমলে, এই যে থার্ড টার্মে, প্রায় 2000 মুক্তিযোদ্ধা যোগ হয়েছে যাদের বয়স ছিল 71 সালে 2 থেকে 5 বছর। আবার গত কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখলাম যে ওই সময় যাদের মায়ের বিয়ে হয়েছে তারাও নাকি এখন মুক্তিযোদ্ধা। এইটা আমি আওয়ামী লীগের ক্ষেত্রে বলছি না। আওয়ামী লীগের সময়েরও মুক্তিযোদ্ধার তালিকা রিভাইজ হয়েছে, বিএনপির সময় হয়েছে, জাতীয় পার্টির সময় হয়েছে। এই যে, তাহলে মুক্তিযোদ্ধার তালিকাটা কোনটা? এই জায়গাটা তো কেউ কিন্তু খুঁজে বের করছে না যে মুক্তিযোদ্ধার তালিকা। গতকালকে আমি বাসে যাচ্ছি, সেইখানে একজন মুক্তিযোদ্ধা, সে বলছে আমার ভাড়া লাগবে না। তখন কন্ডাক্টর বলছে ভাড়া লাগবে না কেন, মুক্তিযোদ্ধার আবার ফ্রি কিসের? হ্যাঁ। তখন আমি সেটাকে ঢুকলাম তার মধ্যে। আমি বললাম, এই পুলিশ যদি ফ্রি নিতে পারিস, পুলিশ যদি 24/7 ফ্রি যেতে পারে, বাস, ট্রেন, রেল, তাহলে কেন মুক্তিযোদ্ধা যেতে পারবে না? হ্যাঁ। তাহলে বিষয়টা দাঁড়িয়েছে এই জায়গায় যে আমরা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে চেতনার নামে এমন একটা মেলাইন অবস্থায় নিয়ে গেছি। আমরা চেতনার নামে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে আমরা একটা সাংঘাতিক রকমের অধপতিত জায়গায় নিয়ে গেছি। মানুষ মুক্তিযোদ্ধাদের আর সম্মান করে না, সম্মান করার সংস্কৃতিটাই ভুলে গেছে। এটা আমরা তৈরি করে নাই। এই তো এই সম্মান, মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধকে সম্মান করার বা মুক্তিযুদ্ধকে ওন করার সংস্কৃতি তৈরি করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। সেটা 72 পরবর্তী থেকে শুরু করে আজকের 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে সবারই এই দায় ছিল, কিন্তু কেউ করেনি। সবাই এটাকে চেতনা নাম দিয়ে ব্যবহার করেছে। এমনকি স্বৈরাচারী হিসেবে খ্যাত এরশাদও মুক্তিযোদ্ধাদেরকে বীর উপাধি দিয়েছেন, যেটা অন্য কোনো সরকার দেয় নাই। আমি আবারও রিপিট করলাম বিষয়টা। তো এখন এইটার সমাধান একটাই, এটার সমাধান ভুয়া মুক্তিযোদ্ধা করার যে রাজনৈতিক প্রক্রিয়া, এইটাকে বন্ধ করতে হবে। পাশাপাশি রহমান মুস্তাফি যে একটা কথা বলেছেন যে রাজাকারদেরকে সরকারি চাকরিতে নেওয়া যাবে না, রাষ্ট্রের সুবিধার জায়গায় নেওয়া যাবে না, তাহলে প্রথমেই আসি রাজাকারদের তালিকা তৈরি করতে হবে। আপনি ঢালাও ভাবে তো বলতে পারেন না রাজাকার। আপনি আজকে 50-52 বছর রাষ্ট্রের হয়ে গেল, আপনি কই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রতি বছর নতুন করে করতে পারেন? রাজাকারদের তালিকা তো হয় নাই দেশে। হয়েছে কি? হয় নাই। এটা 72-এর পরের সরকারও হয় নাই, তারপরের থেকে সামরিক সরকারগুলো তো করেই নাই। তারপরে এরশাদ বীর উপাধি দিয়েছেন, তিনিও করেন নাই। এই সরকার, মুক্তিযুদ্ধের চেতনাধারী সরকার রয়েছে 3 বছর, 3টা টার্ম, প্রায় 15 বছর, 15 বছরের বেশি। তারাও কিন্তু মুক্তিযোদ্ধাদের, রাজাকারদের তালিকা করার কোনো উদ্যোগ নেয় নাই। তাহলে বিষয়টা আন্তরিক রাজনৈতিক ভাবে সলভ করতে হবে।
আমি আমার গ্রামের কথাই যদি বলি, আমার গ্রামে আমার খুব দুঃখ হয় যে আমার পাড়াতে 71 সালের মুক্তিযুদ্ধ সময় প্রায় 25 থেকে 30 জন ইয়াং ছিলেন, যাদের বয়স তখন 20 থেকে 35-এর মধ্যে। একজনও মুক্তিযুদ্ধে যায়নি। অথচ সেই গ্রামে এখন প্রায় 8 থেকে 10 জন মুক্তিযোদ্ধা এবং তাদের ছেলে শেষ মেয়েরা করি মুক্তিযুদ্ধ কোটায় এসপি হয়েছেন, ব্যাংকের ম্যানেজার হয়েছেন। এই ভাই, শেষ জায়গাগুলো করি। কিভাবে জন্য দরকার রাজনৈতিক সমাধান। থ্যাংক রাজনৈতিক ইউ। সমাধান ছাড়া এটা আসলে কোনোভাবেই সম্ভব না।